জ্যোতিষশাস্ত্র, অনেকেই আমরা আছি, আমি তো মানি। আপনাদের মধ্যেই অনেকে আছেন যারা জ্যোতিষশাস্ত্রকে মানেন। জ্যোতিষশাস্ত্রে অনেক সময় মানে আমি আহ, এটা বলছি না যে পুরোপুরি কিওর করে দেয়, একদমই নয়। কিছু প্রেডিকশন এমন করে দেয় না যে কিছু ক্ষেত্রে হলো যে বড় একটা বিপদ আসতে চলেছে, তার থেকে কিছু ক্ষেত্রে হলো আমরা বাঁচতে পারি। হ্যাঁ, তো অনেক সময় এমন হয় যে মৃত্যু যোগ থাকে বা এমন ভয়ঙ্কর একটা অ্যাক্সিডেন্টের যোগ থাকে, তো কিছু করে সেটাকে প্রোটেকশন দিয়ে অ্যাক্সিডেন্ট হয়তো হবে বা গুরুতর অ্যাক্সিডেন্ট হবে, হয়তো প্রাণহানি হলো না, ওরকম হয় আর কি। তো যারা মানে মানে, যারা মানে না তারা তো মানে না। তো আপনারা হয়তো ভাবছেন যে কথায় গল্পে ভূতুড়ে স্টেশন ভৌতিক ইনসিডেন্ট শোনানো হয়, ঘটনা শোনানো হয়, জ্যোতিষশাস্ত্র নিয়ে কেন পড়লো? আজকের এই ঘটনাটা এক অনামিকা পাঠিয়েছেন, নাম প্রকাশে অনিচ্ছুক, কারণ এই ঘটনাতে ভৌতিকের তো ডেফিনেটলি একটা ভৌতিক ঘটনা, যার মধ্যে তোমরা ওই যে ফাড়া যে হয় না, মানে মৃত্যু যোগ বা ফাড়া বা কাল সর্প দোষ যে যোগ থাকে, এসব সবকিছু একটু ইনফরমেশন তোমরা কিন্তু পাবে। দিদি মানে অনামিকা দিয়ে আমাদের সঙ্গে শেয়ার করেছেন। তো পশ্চিমবঙ্গ মানে ওয়েস্ট বেঙ্গলেরই ঘটনা, নামটা আমি বলছি না, কোথাকার ঘটনা মানে স্থানটা আমি বলছি না। তো অনামিকা দি এবং অনামিকা দির ভাই, 2 বছরের ডিফারেন্স। আচ্ছা, অনামিকা দির বাবারা দুই ভাই, জ্যাঠা এবং মানে ওনার বাবার বাড়ি হলো লাগালাগি, মানে একটাই মাটিকে বলে না দুটো ভাগ করে দিলে যা হয়। তো দেওয়াল আছে, ওয়ালটা কিন্তু হাফ ওয়াল, বড় নয়। আর জেঠিমা, মাদের মধ্যে বন্ডিংও ভালো, ঠিকই আছে। হ্যাঁ, তো জেঠিমা, ওরা তো এক ভাই এক বোন। আর জেঠিমাদের 3 বোনের পরে 3 মেয়ের পর একটা ছোট্ট ভাই হয়, হ্যাঁ, অনামিকাতে, মানে জেঠিমার ঘরের কথা বলছি। তো অনেকে থাকে না একটু ছেলের ফ্যাসিনেশন, যে বংশ প্রদীপ, তো 3 মেয়ের পরেও কিন্তু একটা বাচ্চা হয়। এবং সেই ছোট ছেলেটা কিন্তু অনামিকাদির ভাই, হ্যাঁ, যা আমি এখানে ছদ্মনাম ইউজ করছি, অনুপ। অনুপের থেকেও ছোট, হ্যাঁ, অনুপের থেকে 1 বছরের ছোট, পিঠাপিঠি। অনুপ আবার ওর জেঠতো ভাইটা, পিঠাপিঠি বলতে পারো। তো ওর যখন ওই যে মানে কুষ্টি করা হলো না, তখন বিচার করে একজন বলল যে আহ, সেই যে জেঠতো ভাইয়ের নাকি একটা খুব ফাড়া আছে, 11 বছর থেকে 13 বছরের মধ্যে ওর মৃত্যু যোগ আছে। তো ওই 2 বছর ওকে খুব চোখে চোখে রাখতে হবে। হ্যাঁ, তো ঠিক আছে, একটা ছেলে বুঝতেই পারছো, মা তো ডেফিনেটলি চোখে চোখে রাখবে। কিন্তু অনামিকাতে যেটা বললো যে রুমকি বিচ্ছু বললেও কম হবে, লেজ কাটা বাদর পড়লেও কম হবে, আমার সেই ভাই এতই দুরন্ত, এতই দুরন্ত। মানে যেহেতু জেঠুমনির ভয় ছিল যে মানে গাছে উঠতে দিত না, গাছ থেকে পড়ে গেলেই তো অনেক কিছু হতে পারে, যেহেতু ওর যোগ আছে, মানে 11 বছর থেকে 13 বছরে আরো বেশি স্ট্রিক্ট হচ্ছিলেন। কিন্তু এখানে উল্টা, তো ছেলে গাছে, এর গাছে চড়ছে, ওই গাছে চলছে। সাইকেল কিনে দেননি, পাড়া প্রতিবেশীর থেকে সাইকেল নিয়ে এসে সাইকেলও চালানো শিখে গেছে। মানে ওকে যেটা না করা হচ্ছে ও আরো বেশি করে করছে। তো এই নিয়ে তো ওদের বাড়ির সবার টেনশন, হ্যাঁ, যে কখন না কি হয়ে যায় ছেলেটার, এমনি যে মানে যোগ আছে। তো এদিকে অনামিকাদির ভাইও মানে দুষ্টু ছিল, কিন্তু ওর মতো বিচ্ছু নয়। হ্যাঁ, আর অনামিকা দি যখন ইনসিডেন্টের কথা বলছি, উনি তখন ক্লাস 10-এ পড়ে, আর ওনার ভাই ক্লাস 8-এ উঠেছে। আর ওদিকে যে যেত তো ভাই আর কি, উনি ক্লাস 7-এ উঠেছেন, 1 বছরের ডিফারেন্স অনুপের সঙ্গে। তো কি হলো যে তখন মানে ক্লাস 7-এই ওর সাইকেল, যেহেতু মানে অনুপের যে যেহেতু তো ভাই সাইকেল চালানো শিখে গেছে, অনুপের খুব ইচ্ছে যে ও সাইকেল চালাবে। তো বাবাকে বলেছে, বাবা বলছে ঠিক আছে, ক্লাস 7 থেকে 8-এ উঠ, যদি ভালো রেজাল্ট করিস, মার্কস যদি ভালো আসে, তাহলে কিন্তু সাইকেল দিবি। তখন অনামিকা দিয়ে নাকি বলছেন মানে বাড়ির বড় মেয়ে না, বোধহয় বয়সের আগে অনেকটা রেসপন্সিবল হয়ে যায় গো। আমি নিজেকে দিয়ে বুঝতে পারছি সেটা। তো উনি বললেন যে না বাবা, ওকে সাইকেল দেবেন না, কারণ ওদের যে পাড়াটা ঠিক শেষ হতেই না বড় রাস্তা, যেখানে লরি, বাস, এভরিথিং চলাচল করে। তো তখন অনামিকাতি বাবাকে বলছে, বাবা তুমি একদম দেবে না ওকে, পরে দেখবে যে ওই মানে ওর জেঠুতো ভাইয়ের কথা বলছে যে ওর সঙ্গে গিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে, বড় রাস্তায় চলে গেছে, ওখানে তো বুঝতেই পারছো কি হতে না কি হবে, ওকে খবরদার সাইকেল দেবে না। তখন আবার অনুপ বলছে যে আমি না হয় উঠানেই চলাবো, চলে এসেছি দিদিগিরি করতে। তো মানে ভাই বোনের মধ্যে প্রচন্ড খুনসুটি ঝগড়া হতো। আবার এটাও ঠিক, মানে একজন আরেকজনকে ছেড়ে খেতে পারতো না। মানে দুপুরবেলা যতক্ষণ ধরো ভাই না আসলো, দুপুরের ভাতটা সে খাবে না। রাত্রেবেলা হয়তো টিউশন वगैरह, দিদির আসতে দেরি হচ্ছে, মা বলে তুই খেয়ে নে, তুই খেয়ে নে, ভাই কিন্তু কনস্ট্যান্ট বসে থাকতো। আদারওয়াইজ দিদি যদি না আসে, ও কিন্তু ভাত খেত না, এতটাই ইয়ে। আবার অনামিকা দি বলছে জানো, আমার একটা খুব অসুবিধা হয়, ওই অনেক সময় দেখবে স্লিপার স্যান্ডেল, যেটা অনেকে না ছেঁচড়িয়ে ছেঁচড়িয়ে হাঁটে,
ওটা না বলছে, অনামিকা দি বলছে ওটা শুনলে না আমার গা শিরশির হয়, মানে অবশ হয়ে আসছে গা এরকম। আর আমার ভাইটা এতই দুষ্টু ছিল, ও জানতো আমার এই প্রবলেম হয়, ও ইচ্ছে করে না জানো রুমকি ওরকম ছেঁচড়িয়ে ছেঁচড়িয়ে হাঁটতো। আমি ওকে কত বলতাম আর ও ইচ্ছে করে করতো, তো এরকম বুঝতেই পারছো। তো ঠিক আছে, তো ক্লাস 8-এ অ্যাজ ইউজুয়াল ও খুব ভালো রেজাল্ট করেছে, অ্যান্ড বাবা কথা দিয়েছে সেটা তো উনি রাখবেনই। তো বাবা কিন্তু ওকে সাইকেলটা কিনে দিলেন, হ্যাঁ। তো সাইকেল তো চালানো যায় না, আবার ওই বিচ্ছু ছেলে মানে যেতে তো ভাই তো জানে, তো যেতে তো ভাইকে বলেছে "এই তুই শেখা"। তো অনামিকা দি বারবার বলেছে যে শেখা কিন্তু রাস্তায় যাবি না, বড় রাস্তায় তো একদম না, উঠানে শেখা, যেহেতু ওদের মফস্বল মানে শহর ছিল তখন, এবং একটু পাড়াগা টাইপের ছিল, তো উঠান প্রচন্ড বড়, তো বলছে এখানে শেখা। ঠিক আছে। তো যেদিনের কথা বলছি, আস্তে আস্তে ওনার বোর্ডের এক্সাম আসছে, অনামিকাদের বুঝতেই পারছো টিউশন বগেরা থাকে, তো একদিন কোনো শনিবারে ওদের কোনো একটা বন্ধ ছিল, ছুটির দিন ছিল। তো অনামিকা দি স্যার নাকি বিকালের বদলে সকালে ওদেরকে টিউশন করাতে ডেকেছে। সো একটু ওই দিন বেশি পড়াবে, ওটাই ওনার ইয়ে ছিল আর কি, অভিসন্ধি ছিল। তো অনামিকা দি গেছে, আর তখন দেখে অনুপ আর ওই যেত ভাই আর কি সাইকেলটা আর কি উঠানে চালাচ্ছে। তখন ওর অনামিকা নাকি বলে গেছেন অনামিকা দি যে ঠিক আছে তুই উঠানে চালাস, খবরদার বড় রাস্তায় কিন্তু যাবি না তোরা, হ্যাঁ। উম, দুটা একসঙ্গে হয়েছিস, বাবাও নেই আমিও নেই, খবরদার তোরা উঠানে চলাচ্ছিস চলাচ্ছিস, তোরা কিন্তু বড় রাস্তায় যাবি না। তো উনি বেরিয়ে গেলেন। অ্যান্ড মা তো দেখো সারা, বুঝতেই পারছো বড় বাড়ি বড় উঠান রান্না বাড়ি সবকিছু আছে, সবসময় কি ছেলেকে চোখে চোখে রাখা পসিবল? একদমই না। তো ওরা কি করেছে বলে না, যেটা তুমি যত না করবে, স্পেশালি জানি না বাচ্চাদেরই একটা মানে প্রবলেম, যে বড়রা বা মা বাবা স্পেশালি যদি না করে ওই কাজটা আরো বেশি করে করে, ওটা আরো বেশি বোধহয় টানে ওদের। তো বলে তো চলে গেছেন, মাও বলেছে একদম উঠানে খেলবি, দুটা কিন্তু অনুপকেও বলেছে, যেতে তো ভাইকেও বলেছে দিদি কিন্তু শুনলে খুব খারাপ পাবে, একদম যাবি না, তুইও যাবি না একদম বাইরে। ঠিক আছে, তো মা তো কাজে ব্যস্ত হয়ে গেছে, কে কার কথা শুনে সাইকেল নিয়ে কিন্তু সে বড় রাস্তায় চলে গেছে, কারণ ওদের পাড়াটায় না ওই যে মাটির রাস্তা, ওরকম পিচ দেওয়া তো নয়, বড় রাস্তাটা পিচের ছিল, সাইকেল চালাতে সুবিধা হবে। আর অনুপ কি করেছে বেশ মানে ভালোই শিখে গেছে। ওর জেঠতো ভাই কি করেছে, অনুপ সাইকেল চালাচ্ছে তো পিছন ধরে ওই কেরিয়ারটা যে থাকে এরকম করে ধরে রাখে না, তারপর হালকা করে ছেড়ে দেয়, তারপর নিজে নিজে সাইকেল মানে অনুপ ভাবছে হয়তো পিছনে ধরা আছে, কিন্তু ও মানে ছেড়ে দিয়েছে অনেক আগে, ব্যালেন্সটা এসে যায়। তো ওই ওই একটা ওই মানে প্রসিডিওরটাই করতে যাচ্ছিল অনুপের যেতে তো ভাই, তো ছেড়ে দিয়েছো, দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে, এবং ও দেখছে আর কি অনুপ বেশ ভালোই ব্যালেন্স করতে পারে। এবং বলা নেই কওয়া নেই, বললামই তো বড় হাইওয়ে রাস্তা, একটা লরি নাকি এমন ভাবে সাইকেলটাকে ধাক্কা লেগেছে না, মানে এতটা মানে কি বলবো, পিকুলিয়ার ভাবে উঠে হয়েছে। সাইকেলটা কিন্তু পুরো খন্ড খন্ড হয়নি, বুঝেছো, সাইকেলটার খালি হ্যান্ডেলটা একটু বেঁকা হয়েছে, সামনের চাকায় যেহেতু লেগেছে ওটা বেঁকা হয়েছে, কিন্তু এমন বেকায়দায় পড়েছিল না, অনু পুরো ছিটকে এমন ভাবে পড়েছে, পুরো শরীর ঠিক আছে, ওর মাথায় আর কি ইন্টারনাল ব্লিডিং হওয়া শুরু করলো, কান দিয়ে রক্ত বের হওয়া শুরু করলো। আর বুঝতেই পারছো পাড়াটাও সামনের, এত জোরে আওয়াজ হয়েছে সবাই, আর রাস্তায় তো মানুষ ছিল, দেখে তো চিৎকার চেঁচামেচি। যেত তো ভাই যে ছিল ওখানে না এরকম করে একদম পুরো নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে, বসে আছে, মানে ও না ভ্যাবাচ্যাকা খেয়ে গেছে, মানে এটা কি হলো। ওর মা দৌড়ে এসছে, অনামিকা যখন এসছে তখন অলরেডি ওকে মানে ওর ভাইকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, তো পাড়ার কেউ অনামিকাকে নিয়ে গেছে ওই হসপিটালে। তো ও আইসিইউ তে ছিল, আর ওর কন্ডিশন এত খারাপ ছিল যে বড় জায়গার মানে নার্সিং হোমে যে রেফার করবে ওটা নিয়ে যাওয়ার মতো পরিস্থিতি ছিল না, স্টেবল হলে তো নিয়ে যাবে। কিন্তু অনেকদিন থাকার পর, ওই ধরো সপ্তাহ 10 দিন থাকার পর ও কিন্তু মানে আর ফিরে আসতে পারেনি। আর বুঝতে পারছো কেমন অবস্থা ভাই বোনের, মায়ের, বাবার, মানে বাবা যেন তো ওরকম ভাবে প্রকাশ করতে পারছেন না, কারণ অনামিকা ম্যাম পাগলের মতো কাঁদছে, ওনার মা তো পুরোপুরি পাগলই হয়ে গেছে, মানে পাথর, পাগল, মানে শোকে বলে না স্তব্ধ হয়ে যাওয়া, ওইরকমই হয়ে গেছে। যেত তো ভাইও চুপ, মানে ও ওর মানে ও তো ক্লাস 7-এ উঠেছে মাত্র, বুঝতেই পারছো একটু বাচ্চাই, ওর চোখে এমন একটা, তাও ওর ভাই যে সবসময় ওরা সাইকেল বলো খেলাধুলা সব সঙ্গে একসঙ্গে করতো সে নেই, মানে ওই বাচ্চাটার মনেও কিন্তু অনামিকা দি এটা বললেন যে ওই বিচ্ছু ভাইটা আমার জানো তো, ওই তারপর থেকে যে এত চুপ হয়েছে, এত ঠান্ডা হয়ে গেছে না রুমকি, মানে ও যেমন, মানে আমার ভাই গিয়ে না ওকে বোধহয় অন্যরকমের একটা মানুষ তৈরি করে দিয়ে গেছে। এই তো গেল, যাওয়ার পর
ওই বাড়িতে না ওরা থাকতে পারছিল না, মা থাকতে পারছিলেন না। মাকে অনেক রকমের ডক্টর দেখানোর পর ডক্টর বললেন যে ওই জায়গাটা চেঞ্জ করার জন্য, কারণ মানসিক মানে এতটাই অশান্তি অশান্ত হয়ে রয়েছেন না, উনি এই জায়গায় থাকলে কিওর হতে পারবে না, কারণ প্রত্যেকটা আনাচে কানাচে ওনার ভাইয়ের স্মৃতি। তো ওর মানে অনামিকাদির জ্যাঠার সঙ্গে কথা বলে ওনারা মানে একটু মার্কেট প্লেস বাজারের এরিয়াতে ওনারা একটা ঘর ভাড়া নিলেন। তো মাকে নিয়ে এসেছেন অ্যান্ড আস্তে আস্তে মাও রিকভার করেছেন। অনামিকা দিও খেতে পারতেন না, বলছে আমি দুপুর রাত্রে খেতে পারতাম না কারণ আমি ভাইয়ের ওয়েট করতাম, কিন্তু ভাই তো নেই। বাবারও খুব কষ্ট হয়েছিল, কিন্তু বাবা যদি ভেঙে পড়তো না, আমি আর মা বোধহয় আরো বেশি মানে শেষ হয়ে যেতাম। তো বাবা আমাদের মুখ দেখে নিজের কষ্টটাকেও মানে বুক ফাটা কষ্টটাকে প্রকাশ করতে পারেননি। তো আস্তে আস্তে মা কিওর হলেও মা পুরোপুরি কিন্তু কিওর হননি। তো যখন প্রায় 4-5 বছর হয়ে গেছে, ওনার বাবা মানে বলেছিলেন ওনাদের বাড়ি, যে বাড়িটার মধ্যে আর কি ওরা থাকতো আগে, ওই বাড়িটা বিক্রি করে এইখানে কোনো জমি কিনে বাড়ি বানাবেন, না হলে একটা ফ্ল্যাট টাইপের নিয়ে নেবেন, কারণ তখন অলরেডি ফ্ল্যাটের মানে ওই মেইন জায়গাতে ফ্ল্যাটের চলটা চলে এসেছিল। কিন্তু এক্সকিউজ মি, ওনার মা রাজি হননি। তো বলছে ওখানে আমার ছেলে জন্ম, ছেলের বেড়ে ওঠা সবকিছু, আমরা থাকি না থাকি আমার বাড়িটা থাক। তো ওনার মায়ের জন্য কিন্তু বাড়িটা বিক্রি করতে পারেননি। তো অনামিকা দি এবং ওনার মা কিন্তু যেতেন না বাড়িতে, কিন্তু মাসে 1-2 বার ওনার বাবা যেতেন। সাইকেলটাকে ভালো করে রেখেছিলেন, পরিষ্কার টরিষ্কার করাতেন, লোক লাগিয়ে দরজা জানলা খুলে একটুক্ষণ হাওয়া বাতাস লাগিয়ে, সব মাসে 2 বার যেতেন। তো ওনারা কিন্তু যাননি। অ্যান্ড অনামিকা দি বললেন যে যদিও আমার মা অনেকটা ঠিক হয়ে গেছিলেন, কিন্তু রুমকি পুরোপুরি ঠিক হতে পারেনি গো। ভাই মারা যাওয়ার কিছুদিন পরে মানে ওনার বিয়ের আগে ওনার মাও কিন্তু এক্সপায়ার হয়ে যান। মানে মানে পুরোপুরি তো ভুলতে পারিনি, আর ওটা পুরো খেয়ে ফেলেছিল ওনাকে ভিতরে। তো বাবা মেয়ের সংসার দুজনেই এরকম করে মানে আগলে আগলে থাকছে। তো ওই পাড়াতেই ওনারা যেখানে ভাড়া থাকতেন, ওই পাড়াতেই একজন মানে মানে হাজব্যান্ড ওয়াইফ এসছেন। ওনার ছেলে বেশ বড় উচ্চ পদে চাকরি করেন, হ্যাঁ ইঞ্জিনিয়ার ছিলেন, এবং ওইখানে গভর্নমেন্ট একটা ইয়েতে চাকরি করেন, গভর্নমেন্ট অফিসিয়াল আর কি। আর ওনার অনামিকাকে দেখে খুব পছন্দ হয়েছে, এবং ওই অ্যারেঞ্জ ম্যারেজই বিয়ে মানে বিয়ে করেছেন আর কি। তো অনামিকা দি মানে ওই পাড়াতেই, বুঝেছো, মানে আমি বললাম এই ফ্ল্যাট কালচারটা শুরু হয়ে গেছিল, তো ওই যারা এসছিলেন ওনারা মানে 2 BHK 2 BHK একসঙ্গে নিয়ে 4 BHK একটা বড় করে একটা নিয়ে নিয়েছেন, প্রমোটারকে বললে ওরকম করে বানিয়ে নিয়েছিলেন। হ্যাঁ। তো অনামিকা দি বলছে যে আমার মা হয়তো চলে গেছে, কিন্তু ভগবান আমার নিজের মাকে নিয়ে গিয়ে না এই শাশুড়ির মতো একটা শাশুড়ি দিয়েছে, যাকে শাশুড়িকে আমার নিজের মা বলা বেশি ভালো। এতটাই মানে কি বলবো, সত্যি ভালো লাগে না শুনলে। বলছে এতটাই মানে নিজের ইয়ে না, মানে আপন করে নিয়েছেন, মনে হয় কি কখনো কখনো ওনার ছেলে নিজের ছেলে নয়, আমি ওনার মেয়ে, ছেলে হলো মেয়ের জামাই, ওরকম আর কি। হ্যাঁ। তো আর এতটাই ভালো ছিলেন, যেহেতু আমার মা ছিল না রুমকি, আমার ভাইকে কিন্তু আমার শাশুড়ি মা নিজের ছোট ভাই মানতেন, এবং মানে বাবাকে রীতিমতো বকাঝোকাও করতেন যে কি এখানে একা একা পড়ে আছেন। হ্যাঁ, মেয়ের বাড়ি কোথায়, মেয়ের বাড়ি কোথায়, এটা তো আপনার ছেলের বাড়ি, আমার ছেলে কি আপনার ছেলে না, থাকবেন এই তো এত বড় বড় রুম আছে, 4টা রুম, বললাম এই 2 BHK 2 BHK কে অ্যাটাচ করে দিয়েছেন, আর ওনা তো মানুষ মাত্র 3 জন। উনি মানে ভেবে করেছিলেন যে ছেলের বিয়ে দেবেন, নাতি নাতনি হবে, রুম দরকার, তাই একবারেই কিনে নিয়েছিলেন। হ্যাঁ। তো উনি বকাঝকাও করতেন। তো অনামিকা দি বলছেন যে আমার কথা না হলেও আমার বাবার কথাই কিন্তু মানে আমার শাশুড়ি মায়ের কথা আমার বাবা থাকতেন। তারপর কালক্রমে কিন্তু 2 ছেলে হলেন। এইখানে কিন্তু আর কোনো এখনো অবধি কিন্তু কোনো ভৌতিক ঘটনা কিছু ঘটেনি। কখন ঘটলো এখন বলছি। বড় ছেলে যখন ক্লাস 6-এ উঠলো, ছোট ছেলে যখন ক্লাস 3-তে না 4-এ পড়ে অনামিকা দি, তখন ওর বললাম না ওদের ফ্যামিলির সঙ্গে ওনার বাবারও খুব ভালো রিলেশন বন্ডিং হয়ে গেছিল। একদিন মানে ওই দিন আর কি ওনার বাবা ওই বাড়িতেই থাকবেন, কারণ 2 নাতি, দাদুকে ছাড়বে না, হ্যাঁ ওইরকম। তো ডিসাইড করা হলো যে বাড়িটা তো পড়ে আছে, তো একটা কাজ করি। ততক্ষণে কিন্তু তোমার অনামিকাদির বাবাও কিন্তু মানে কাজ থেকে তুমি বলতে পারো যে রিটায়ার্ড হয়ে গেছেন, উনি আর মানে কাজের সঙ্গে যুক্ত নয়। তো তখন উনি অনামিকাদির বাবাই বললেন যে ওর মার তো ইচ্ছে ছিল বাড়িটা বিক্রি করবে না, তো বিক্রি করব না। অনামিকাদির হাজবেন্ডের সঙ্গে এবং ওনার বাবার সঙ্গে কথা বলছেন যে আমি ভাবছি কি ওটাকে পুরো বিল্ডিং বানাবো, পুরো বাড়িটাকে বিল্ডিং বানিয়ে এক পোর্শনে আমরা থাকবো, আমরা মানে উইথ অনামিকাদির ফ্যামিলি, অ্যান্ড উনি থাকবেন মানে আলাদা আলাদা, মানে অনামিকাদির বাবা ধরো 1 BHK, ওরা ধরো 4 BHK, কারণ বাড়িটা প্রচন্ড বড়, উঠান নিয়ে ওই বাড়ি নিয়ে যদি তোমার বিল্ডিংটা আনা হয় না, বেশ অনেকগুলি ঘর বেরোবে।
আর বাদ বাকিটা ভাড়া হবে, তো একটা ইনকামও হবে, আর আমার নাতিদের জন্য আমি কিছু কিছু ওরকম আর কি, যেহেতু ওনার তো আর কেউ নেই। তোর মানে ইয়েও বললো যে মানে মেয়ে জামাইও বললো যে না খুবই ভালো বাবা, সত্যি তো পড়ে আছে, আর এমনিও আপনার হাতের মানে টাকা আসলে ক্ষতি কি, লক্ষ্মী যখনই আসে লক্ষ্মী লাভ তখনই ভালো। ঠিক আছে। তো তখন আহ, সব যখন ঠিক হলো ইঞ্জিনিয়ারদের সঙ্গে, মানে যারা আর কি এগুলি প্ল্যানিং করে ওদের সঙ্গে কথা বলার পর উম, ভেঙে ফেলবে এর আগে না। আহ, যেহেতু অনামিকা দি কোনোদিনও যায়নি, এবং অনামিকা দির যে ভাই ছিল এই ঘটনা, এই কথাটা কিন্তু দুই ছেলেকে কখনো বলেনি। কারণ দুই ছেলে এবার জিজ্ঞেস করবে মামা কি করতো, মামা কেমন থাকতো, দিদা কেমন থাকতো। তো এইসব কথা অনামিকা দিরও হয়তো কোথাও না কোথাও কষ্ট দিত, ওনার বাবা শুনলেও বুঝতেই তো পারছে ব্যাপারটা। তো বলছে, তখন বললো যে অনামিকাদির বাবা বললেন যে আমার দুই নাতি তো দেখেনি নি, জামাইকেও কোনোদিনও বলিনি দেখার কথা। তো পুরোপুরি ভাঙার আগে তোমরা চলো গিয়ে একবার তোমাদের মানে আমাদের বাড়িটা কেমন ছিল দেখে আসবে, আমার দুই নাতি বাবুও দেখবে। তো ওরা গিয়ে গেল, যাওয়ার পর মানে অনামিকা দি বলছে আমি গিয়েছি রুমকি, কত বছর পর আমার নিজের বাড়িতে গেছি, আমি না আনাচে কানাচে কালে আমার ভাইয়ের স্মৃতিটা দেখতে পাচ্ছি, আমার চোখ দিয়ে জল বেরোচ্ছে। আর এই সময় আমার যে দুই বিচ্ছু, ওটা গিয়ে তো ভাই সাইকেল দেখে নিয়েছে, কারণ আমি বললাম বাবা ভালো করে রেখেছিল ওর সাইকেলটাকে। বলছে এই সাইকেলটা কার, এই সাইকেলটা কে চালায়। তখন ওর দাদু বলছে এই সাইকেলটা পুরনো, বা দাদু ভাই ধরে না, রেখে দাও। হ্যাঁ। তো বলছে যে কোথায় পুরনো, কি চকচক করছে। তারপর ওর মানে বাবাই বলছেন যে তুমি চালাবে, চালাও চালাও। তো না অনামিকা বলছে না বাবা ওই সাইকেল দিও না ওকে, ওই ওই সাইকেলটা অভিশাপ, এই সাইকেলটা না থাকলে আমার ওই জিনিসটাও হতো না, ওই বিপদও আসতো না। তো দাদু তো বলছে আচ্ছা দাদু ভাই ছেড়ে দাও, আমি দুটো ব্র্যান্ড নিউ সাইকেল তোমাদের দুজনকে কিনে দেবো। ঠিক আছে। সাইকেলটা দেখে টেকে এসে ওরা তো খুব খুশি দেখে। আর অনামিকা দি বলছে আমার খালি চোখ ফেটে রুমকি, খালি চোখে জল আছে, আমি খালি কান্না পাচ্ছে, আমার মায়ের স্মৃতি, আমার ভাইয়ের স্মৃতি। তা জেঠিমারাও ছিল, তারপর ওখান থেকে ওদের জেঠিমাদের বাড়িও গেছে, জেঠিমা বললেন না ভালোই করেছি, ভেঙে ফেললে আগে স্মৃতিগুলি তো থাকবে না, নতুন বিল্ডিং উঠবে, তো তোর আর অসুবিধা হবে না, তুইও আমার পাশে থাকবি, মানে জেঠিমাও খুব আদর ঠাদর করছে। আর ওই ততদিনে যেতে তো ভাই কিন্তু উনি কিন্তু এখন ফরেনে থাকে, বিদেশে থাকে, বেশ ভালো চাকরি টাকরি করেন। তো ওই ফাড়াটায় কিন্তু ওনার কোনো কিছু আসে যায়নি। তো যাই হোক ওই ওই দিন রিটার্ন হওয়ার পর থেকে শুরু হলো ঘটনা। সেটা হলো ওনার বড় ছেলে সেদিন আচ্ছা বড় ছেলে দুই ছেলে কিন্তু একসঙ্গে ঘুমায়, আলাদা রুম। বড় ছেলে আহ পরের মানে ওই দিন তো ঘুমালো, পরের দিন সকালে ওর মাম্মাকে বলছে, মানে অনামিকার দিকে বলছে মাম্মা মাম্মা, কালকে তো আমি তোমাদের বাড়িতে গেছিলাম যেখানে তুমি ছোটবেলায় থাকতে। হ্যাঁ। মানে খুব বড় প্লেস একটা। তো অনামিকা দি বলছে তোমার ভালো লেগেছে। বলছে হ্যাঁ ভালো লেগেছে, বাট আমি না কালকে একটা স্বপ্ন দেখেছি। তো অনামিকা দি বলছে কি স্বপ্ন দেখেছো। তো বলছে যে তোমার মনে আছে যে সাইকেলটা, একটা সাইকেল আমি বলেছিলাম দাদুনকে যে চলাবো, তুমি বলেছিলে চালাতে না, দাদুন বললো আমাকে ব্র্যান্ড নিউ কিনে দেবে আমাকে আর ভাইকে। বলছে হ্যাঁ। বলছে ওই সাইকেলটা জানো তো একটা না দাদা ভাই, দাদা ভাই আমার থেকে বড় একটা দাদা ভাই না, ওই সাইকেলটা চলাচ্ছে, আমার দিকে তাকাচ্ছে আর হাসছে, তাকাচ্ছে আর হাসছে। হ্যাঁ। তো না যখন বলছে দাদা ভাই, ধক করে উঠেছে, বলছে কোন দাদা ভাই বাবা, তুমি আমাদের রিলেটিভ কেউ, তোমার কাকা কেউ, তোমার কাকারা কেউ। বলছে না না ওই দাদা ভাইকে আমি কোনোদিনও দেখিনি। তো উনি না একটু কেমন হয়ে গেছে। তো তখন না ও ছেলেকে বুঝিয়েছেন যে বাবা অনেক সময় দেখো তুমি নতুন জায়গায় গেছো তো একটা ইমপ্রেশন থাকে মাইন্ডে, আর আমরা অনেক রকমের এমন অনেক মানুষকে দেখি যাতে হয়তো জীবিত দশায় মানে প্র্যাকটিক্যাল ভাবে আমরা কোনোদিনও দেখিনি। তো স্বপ্নে অনেক রকমের অনেক ভাবে আমরা ফেস দেখি, তো এটা কিছু না এরকম বলে বড়জনকে বুঝিয়ে দিয়েছেন। আর ওই কথাটা নিয়ে ওনারাও মাথার মধ্যে অতটা কিছু চলেনি। ওই রাত্রে ছোটজন স্বপ্ন দেখছেন। ছোটজন সকালবেলা এসে আমাকে বলছে যে ও মাম্মা, মাম্মা মাম্মা। তো বলছে কি হয়েছে তোমার। তো বলছে ও মাম্মা কালকে না আমি একটা স্বপ্ন দেখেছি। বলছে কি স্বপ্ন দেখেছো। তো বলছে জানো আমি না, হ্যাঁ দেখেছি, তুমি তোমাদের ওই বাড়িতে আছো, তুমি কিন্তু আমার মাম্মা হিসাবে আসো, এই যে যেমন তুমি সালোয়ার কামিজ পরেছো, এই যে শাখা পলা পরেছো, মানে ওইরকম ছোট কিন্তু ক্লাস 3 থেকে 4-এ উঠেছে ওইরকম। চুটকিটা বলছে, বলছি তুমি এইরকমই আমার মাম্মার মতো তুমি এখন যেমন দেখতে ওইরকম। আর তুমি না একটা দাদাকে বলছো, দাদাটা আমার দাদার থেকে একটু বড় হবে, হ্যাঁ দাদা ভাইয়ের থেকে একটু বড় হবে, ও বলছে হ্যাঁ যে বেশি দিদিগিরি দেখাস, বেশি দিদিগিরি দেখাস, তোমাকে এরকম এরকম করে বলছে দাদা ভাইটা। হ্যাঁ। তো আহ, অনামিকা না দি না থমকে গেছে, কারণ আমি বলেছি না ওনার ভাই খালি বলতো বেশি দিদিগিরি দেখাস, বেশি দিদিগিরি দেখাস। হ্যাঁ। আরেকটা কথাও বলছে যে
বড় মানে ছোট ছেলে বলছে তুমি ওই দাদা ভাইটাকে বলছো, দাদা ভাইটা বলছে দিদিগিরি দেখাস, আর তুমি দাদা ভাইটাকে বলছো বড় রাস্তায় খবরদার যাবি না, বড় রাস্তায় খবরদার যাবি না। ওমা, দাদা ভাইটা কি ছিল? এই কথা শুনে অনামিকা দি বলছে যে আমি তো রুমকি, আমি কি বলবো, আমার মাথা টাথা খারাপ হয়ে গেছে, কারণ এই কথাটা তো আমার ভাইকে বলতাম। ইনফ্যাক্ট যাওয়ার আগের দিন, যেদিন ও মারা গেল, ওই দিন আমি ওকে বলে গেছি এই কথাটা। আমার ছেলে জানলো কি করে? আমার ছেলে আমাকে কোয়েশ্চেন করছে যে তুমি দাদা ভাইটাকে। তখন আমি বলছি বাবা, স্বপ্ন তুমি দেখেছো, তুমি কোন দাদা ভাইকে দেখেছো, আমি কি করে জানবো? তো অনেক মানে বলছে, আমি ওকে মোটামুটি তো বুঝিয়ে দিয়েছি, কিন্তু রুমকি আমি না মানে কি বলবো, আমি স্পিচলেস হয়ে গেছি যে এই জিনিসগুলি কি হচ্ছে, অথচ এত বছর হয়ে গেছে আমি কিন্তু আমার ভাইয়ের কোনো রকমের মানে প্রথম প্রথম স্বপ্ন দেখতাম যেহেতু ওকে আমি মিস করতাম, বাট আস্তে আস্তে সেটা একদম নাই হয়ে গেছে। আমি এটা কি দেখছি? এই গেল, হ্যাঁ। এখন হলো যেহেতু আমি বললাম ওইটাকে ভাঙ্গা হবে, ঘর বাড়ি উঠান টুঠান সব ভাঙ্গা হবে এবং বিল্ডিং এর কনস্ট্রাকশন শুরু হবে। তো ওই দিন যেদিন ভাঙ্গা হবে ওই দিন ওনার হাজবেন্ড, অনামিকাদির হাজবেন্ড ছুটি নিয়েছেন অফিস থেকে। আর ওনার বাবার নাম যাওয়ার কথা ছিল, দুজনে যাওয়ার কথা ছিল, কিন্তু ওর বাবার যেহেতু একটু লোন নিয়েও, লোনও নেবেন আর কি কনস্ট্রাকশনটা করতে, তো ব্যাংকে একটা কাজ পড়েছে, তো ব্যাংকে গেছেন। তো তখন অনামিকা হাজবেন্ডকে বলছেন, অনামিকা ম্যামের হাজবেন্ডকে বলছেন যে বাবা তুমি যদি অসুবিধা হয় তুমি অনামিকাকে নিয়ে চলে যাও, আমি হয়তো 3-4 ঘন্টা পর তোমাদের ওখানে জয়েন করবো, তারপর অনামিকাকে তুমি ঘরে পাঠিয়ে দিও। তো প্রথমে মানে স্যার বলছিলেন, স্যার অ্যাকচুয়ালি নিতে চাইছিলেন না অনামিকা দিকে, কারণ ওনার তো জানেন তো ওনার ওয়াইফ কেমন ইমোশনাল হয়ে পড়েন ওখানে গেলে। বাট স্টিল ওনাদেরই বাড়ি, তাই ওনারাই অ্যাকচুয়ালি অনামিকা দিরই বাড়ি, অনামিকাদার বাবারই বাড়ি, উনি যখন শ্বশুর মশাই বলেছেন তো অনামিকা দিকে নিয়ে গেছে। আর বাড়িটা ভাঙ্গা যখন হচ্ছিল উনি না আর থাকতে পারেননি, উনি না ওখানে ডুকরে কেঁদে উঠেছেন হিচকি তুলে তুলে। তো সঙ্গে সঙ্গে জেঠিমার বাড়িতে নিয়ে গেলেন। তো জেঠিমা বলছেন যে না না, তুমি যাও গিয়া, তুমি ওকে নিয়ে রেখে আসো। তোমার মানে জেঠ শ্বশুর নাহলে আমি তোমার সঙ্গে গিয়ে থাকছি। উম, মানে দুজন থাকলে ভালো হয় না দেখশন করার জন্য? তো ওই কথা শুনে তখন জেঠিমা আর জ্যাঠা শ্বশুর মানে জ্যাঠা বাবু ওই বাড়ির কনস্ট্রাকশন ভাঙছে দেখছেন, আর ওই ফাঁকে গিয়ে ওনার হাজবেন্ড ওনাকে গিয়ে দিয়ে গেছেন। তো বুঝতেই পারছো ব্যাপারটা কি হয়েছে। যাই হোক, ওই দিনটা গেল, কিন্তু ওই রাত্রে একটা ঘটনা ঘটলো। সেটা হলো, যেহেতু এই পরিস্থিতির সম্মুখীন উনি হয়েছেন, ওনার বসত বাড়ি ওনার চোখের সামনে ভেঙেছে, যেখানে নানা রকম স্মৃতি ছিল, উনি যান আর না যান, ওই দিন ওনার ঘুম আসছিল না, সাফোকেশন ফিল হচ্ছিল। তো স্যারকে বলেছেন যে তুমি ঘুমো, আমি না যেহেতু ওনার মানে বাড়ির তদারকিও করতে হয়, ওনার নিজের অফিসের কাজ থাকে, সবসময় তার ছুটি নেওয়া যায় না। তো বলছে আমি সোফার মধ্যে গিয়ে একটু বসে, আমার অসুবিধা হচ্ছে। তো স্যার প্রথমে না করেছিলেন, কিন্তু যখন দেখছেন ওনার বেশি অসুবিধা হচ্ছে, বলছে ঠিক আছে বসো, অসুবিধা হলে আমাকে ডাক দিও। তো অনামিকা দি বলছে যে আমি রুমকি এরকম করে সোফার মধ্যে ঢেলান দিয়ে না আমি বসছি, আর আমি না ঠাকুরের নাম জপ করছি, যাতে আমার এই জিনিসগুলি যাতে আমার মনে না আসে। করতে করতে হয়তো তন্দ্রা মতো এসছে কিনা আমি ঠিক বলতে পারি না, আমার ভাই যে ছেঁচড়িয়ে ছেঁচড়িয়ে হাঁটার আওয়াজ তোমাকে বলেছিলাম, এক্স্যাক্টলি ওই আওয়াজটা আমি শুনতে পাচ্ছি, যেমন আমার সোফার পেছন দিয়ে যাচ্ছে। আমি না জাস্ট এরকম টার্ন নিয়ে দেখি ঠিক আমার ভাই ওরকম ছেঁচড়ে ছেঁচড়ে হাঁটছে, ও কিন্তু আমার দিকে এক ফোঁটা তাকায়নি, ও ডাইরেক্ট গিয়ে আমার ছেলেদের রুমে ঢুকেছে। এটা দেখে তো আমি দৌড়ে গেছি, গিয়ে দরজা খুলে সঙ্গে সঙ্গে ছেলেদের রুমের লাইট অন করে দেখি ছেলেরা ঘুমোচ্ছে। অ্যান্ড আমি এতটাই ভয় পেয়ে গেছি না, আমি না বড়টাকে মানে ডেকে দিয়েছি যে বাবা তুই ঠিক আছিস, ঠিক আছিস তো? তোরা তো ধরপড় করে উঠেছে, কি হয়েছে মাম্মি, আমি তো ঠিকই আছি, আমি তো ঘুমোচ্ছিলাম, কি হয়েছে? বলছে না না কিছু না, এমনি আমার মনে হলো তুই আমাকে ডাকলি কিনা, মানে উল্টা পুল্টা মিথ্যে কথা বলেছে আর কি। উনি রুমে আসার পর ওনার হাজবেন্ডকে বলেছে জানো এরকম এরকম, এতদিন তো দেখিনি, আজকে আমি আমার ভাইকে দেখেছি আমাদের ছেলেদের রুমে ঢুকেছে। ছেলেরাও কি বলেছে যে এসে স্বপ্ন দেখেছে। তখন ওনার হাজবেন্ড বলছে যে তুমি হ্যালুসিনেট করছো, বুঝতে পারছো তোমার মেন্টালি কিরকম প্রেশারে গেছে, ওখানে গিয়ে কিরকম হাউ হাউ করে কেঁদেছো, তুমি হ্যালুসিনেট করছো, এসব মাথার থেকে বের করে দাও, আর যতক্ষণ না বাড়ি হচ্ছে তোমার আর যাওয়ার দরকার নেই। তো ওনাকে আর বুঝিয়ে পারেননি যে না আমি হ্যালুসিনেট করছি না, আমি দেখেছি। তো স্যার কিছুতেই মানবেন না, ঠিক আছে গেল, এই গেল একটা পোর্শন। তো ভাঙ্গা শেষ এখন, মানে ওই বলে না বাস্তু পূজা টুজা করে তো তারপর ভিতটা হবে না। তো একটা ওই দিন ওনার বাবা এসছেন, মানে ওই দিন থাকবেন আর কি অনামিকাদির বাবা, ওই ওখানে থাকবেন, এবং মানে ওই একটা দিন ঠিকঠাক করে কি কখন কি পূজা পালি মানে ওদের উপরে একটু ডিপেন্ডেন্ট, অনামিকা দি করবে আর অনামিকা দি শাশুড়ি মাই করবেন এইসব অ্যারেঞ্জমেন্ট। তো ওনারা কথা বলে ঠলে আমি বললাম যেহেতু 4 BHK ফ্ল্যাট, তো একটা রুম ওনার জন্য থাকতোই, তো উনি ওখানে মানে এই বাড়িতে থাকলে ওই রুমে গিয়েই ঘুমোতেন।
উনি ঘুমিয়েছেন, এবং যেহেতু বয়স হয়ে গেছে, অনামিকা দি বলছে আমার বাবা কিন্তু পট করে ঘুমোতে পারে না রুমকি, হ্যাঁ। তো একটু ঠাকুরের বই, ধর্মীয় বই টই পড়ে ঘুমোতে গেছে। তো হঠাৎ বাবার রুম থেকে প্রচন্ড চিৎকার, আমরা দৌড়ে যাই, দৌড়ে গিয়ে দেখি বাবা চিৎকার করে কাঁদছে, ডুকরে ডুকরে বাবু বাবু বলে কাঁদছে। আমার ভাইকে বাবা বাবু ডাকতো, ডুকরে ডুকরে কাঁদতে কাঁদছে, আর আমাকে বলছে যে বাবু আছে রে, বাবু যায়নি। তো আমার শাশুড়ি মা ওনাকে জল ঠল খাওয়ালেন, আমিও তো স্তম ধরে বসে রয়েছি, কি বলছে বাবা। তখন বাবা যেটা বললো যে উনি জাস্ট বইটা পড়ে না রেখে লাইটটা অফ করে ঘুমোতে যাবেন, লাইটটা অফ করে মানে জাস্ট শুয়েছেন, হ্যাঁ, জাস্ট মাথাটা রেখেছে। হঠাৎ দেখে বাবু ওনার সামনে এরকম করে হাত পাচ্ছে। কেন হাত পাচ্ছে? ওনার বাবা ওনার কর্মস্থলে যাওয়ার আগে ভাই বোন দুজনে এরকম হাত পাততো, 2 টাকা 2 টাকা দুই ভাই বোনকে দিতে লাগতো। তো ওটা দেখে তো খুব কান্নাকাটি শুরু করেছেন, এবং তখন অনামিকা দি ওনার হাজবেন্ডকে কাঁদতে কাঁদতে বলেছেন, দেখেছো আমি বলেছি না আমি হ্যালোসিনেট করছি না। বাবাও দেখেছে, দেখেছো। তো তখন না মানে উনি তো চুপ হয়ে গেছেন, মানে ওয়াইফকে বলতে পারেন, শ্বশুর মশাইকে কি করে বলবেন। তখন না শাশুড়ি মা বললেন, আচ্ছা একটা কথা বলে নি, দুজনে মানে আরেকটা মানে কেন অনামিকা দিকে বিয়ে দিলেন ওনার ছেলের সঙ্গে, ওনারা কিন্তু একই গুরুর শিষ্য, মানে অনামিকা দির বাবা এবং শাশুড়ি মা একই গুরুর শিষ্য। তো ওই আশ্রম একটা আছে, প্রত্যেকটা তো সেন্টার থাকে না প্রত্যেকটা শহরে শহরে, যেমন সৎসঙ্গের আছে, আমাদের অযাচক আশ্রমের আছে, রামকৃষ্ণ মিশনের আছে। তো ওইরকম সেন্টার থাকে বলছে। তখন শাশুড়ি মা বললেন যে ওই সেন্টারে যাব কালকে, কালকে গিয়ে কথা বলবো, ওখানে যে মহানজি আছে। তো গেছেন, যাওয়ার পর সব কথা খুলে বললেন। তো মহানজি বললেন যে হতে পারে তোমার ভাই যেহেতু এতদিন পরে তোমাদেরকে দেখেছে, অ্যান্ড উনিও একটা কথাই বললেন যে অনেক সময় আত্মারা সুপ্ত অবস্থায় থাকে, কোনো কারণবশে ওরা কিন্তু আবার অ্যাক্টিভ হয়ে যায়। তো এটা হতে পারে যে এখন ওর মুক্তির সময় এসে গেছে, বা এটাও হতে পারে যে তোমার দুই ছেলে যেহেতু অলমোস্ট ওরই বয়সে ছিল, ওদেরকে দেখে হাজার হোক রক্তের তো একটা টান থাকেই না, আবার অ্যাক্টিভ হয়ে গেছে। কারণ অনামিকা দি বলেছে, অনামিকা দির দিকে ও ঘুরে তাকায়ও নি, ও কিন্তু ডাইরেক্ট ওই দুইটা বাচ্চার রুমেই গেছিল, হ্যাঁ। তো তারপর বলছে যে এরকম মানে এইগুলি কথা বলেছে, আর তারপর বলেছে যে দেখো কার কোন ভাগ্যে কি লেখা আছে, কার কি ইয়েতে লেখা আছে। তখন অনামিকা দি না কাঁদতে কাঁদতে বলেছে ভাগ্যের লেখা বলবেন না গুরুদেব, কারণ মানে আমার ওই জেঠতুতো ভাইয়ের কুষ্ঠিতে লেখা ছিল ওর ভাড়া আছে। হুম। ও তো দিব্যি বেঁচে গেল, আমার ভাইয়ের তো কোনো কিছু ছিল না, আমার ভাইটা তো মারা গেল, ও তো দিব্যি বেঁচে গেল, তো ভালোই গেছে, ওর তো কোনো কিছু হয়নি, অথচ ওরই নাকি মৃত্যু যোগ ছিল। তখন মানে একটা কথা বললেন, সত্যি আমি মানে এটা না আমি 2-3টা কেসে কিন্তু এই জিনিসটা দেখেছি। সেটা হলো যে দেখো অনেক সময় কি হয়, যার ভাড়া আছে সে হয়তো বেঁচে যায়, কিন্তু তোমার ভাই ওর সঙ্গে সব সময় থাকে, একসঙ্গে থাকছিল না। অনেক সময় কি হয়, মৃত্যুদূত যখন চলে আসে না, দুজন থাকলে মানে আমি জানি না সেটা কনফিউশনের নাকি নাকি একসঙ্গে আছে বলে অরাটা হয়তো একই রকম হয়ে যায়, হ্যাঁ। যেহেতু দুটো একসঙ্গে যদি দুটো মানুষ থাকে, ওরাও তো ইন্টারাক্ট করে না, মিলেমিশে একাকার হয়। ওটার জন্যই নাকি তোমার ভাই চলে গেছে ইনস্টেড অফ তোমার সেই জেঠতুতো ভাই। অনেক কিছুই হতে পারে। মহানজি বলেছিলেন যে আমরা আর কতটুকুই জানি, আমরা তো কিছুই জানি না, একমাত্র জানেন উপরওয়ালা। তো যাই হোক, মহানজি কিছু কিছু রিচুয়ালস করার কথা বললেন, এবং বললেন যে যে তুমি ওনার আত্মার শান্তির জন্য, তার মানে ও তো আত্মার শান্তি হয়নি, অথচ ওর মাকে কিন্তু কোনোদিনও দেখেনি। ওর মার মুক্তি লাভ হয়ে গেছিল, ভাইয়ের হয়নি, কারণ ওর মা ন্যাচারাল ডেথ মরেছিল নর্মালি আর কি, হ্যাঁ। কিন্তু ওর ভাইয়ের তো ন্যাচারাল ডেথ ছিলই না। তো যাই হোক, ওনারা ওরকম ভাবে যেমন যেমন বলেছেন ওরকম ভাবেই করার পর তারপর বিল্ডিং টিল্ডিং হয়েছে, ওরা থাকছে, কোনো রকমের প্রবলেম হয়নি। তো এখন ওনার ছেলেগুলিও বড় হয়ে গেছে। আর যাই হোক, আর স্বপ্ন স্বপ্ন ওরা দেখেনি। তো সত্যি কিছু কিছু ঘটনা ভাবতে বাধ্য করে। আর মানে অনামিকা দি বলেছেন যে আমি তোমার কাছে এর জন্য ঘটনাটা শেয়ার করলাম, তুমি এর আগে 2-3টা ঘটনায় আমি শুনেছি বলেছো সুপ্ত অবস্থায়, আমার ভাইও কিন্তু সুপ্ত অবস্থায় ছিল। তো আরো এর জন্য মেইনলি উনি আমাদের সঙ্গে ঘটনাটা শেয়ার করলেন। থ্যাংক ইউ সো মাচ অনামিকা দি এরকম ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আরো যদি ঘটনা থাকে প্লিজ পাঠিয়ে দেবেন, শেয়ার করে দেবো এখানে। আর যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করতে ভুলো না, প্রচুর প্রচুর শেয়ার করো সকলের সাথে, শেয়ার না করলে হবে কি। তো জীবনে 1001 গল্প দেখতে ভুলো না, আর লাইভে আসি, আর প্রতি সপ্তাহে 3 দিন আসে কিন্তু এপিসোড দেখতে ভুলো না, ঠিক আছে। আজকে এপিসোডটা আমি এখানে শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হবে, টিল দেন বাই বাই, সি ইউ সুন, নমস্কার।